তবে ডলার গ্লোবাল কারেন্সি বা বিশ্বের সার্বজনীন মুদ্রা হয়ে উঠল সেটা বুঝতে গেলে আগে জানতে হবে আমাদের ঊনবিংশ ও বিংশ শতাব্দী অর্থাৎ 15 আগস্ট 1971 সালের আগ পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে, যখন গোল্ড স্ট্যান্ডার্ড কার্যকর ছিল। আসলে গোল্ড স্ট্যান্ডার্ড বলতে ওই অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে সোনায় আসলে মুদ্রার কাজ করে এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে পেপার কারেন্সি। অর্থাৎ বর্তমান যুগে আমরা যেভাবে টাকা রাখি এবং টাকার রিপ্রেজেন্টেটিভ হিসেবে এটিএম কার্ড অথবা চেকবুক ব্যবহার করে, ঠিক তেমনই 20 শতকে যখন বিশ্বযুদ্ধ হয়েছিল তখন ডলারের কবর খুলে যেতে শুরু করে। বিশ্বযুদ্ধের কারণে 19 শতকের ইকোনমিক জাইন্ট ইউকে এবং তাদের মুদ্রা পাউন্ড স্টার্লিং পতন হতে শুরু করে। এমনকি যুদ্ধের কারণে ইউকের 7.8 বিলিয়ন পাউন্ড লোন এসে যায়, যা তার মোট জিডিপির 25%। অপরদিকে ইউএসএ যুদ্ধে নিজেদের অস্ত্র এবং সরঞ্জাম বিক্রি করে নিজেদের কারেন্সি অর্থাৎ সোনার ভান্ডারকে বাড়াতে থাকে। ইউএসএর কাছে 70% সোনা চলে এসেছিল। ঘটনার সূত্রপাত ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ ধরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ইউরোপ সহ বিশ্বের বড় বড় অর্থনৈতিক দেশগুলোর অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, যারই ফলশ্রুতিতে 1944 সালে ব্রিটেন উডস সম্মেলন হয়, যার মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ তৈরি করা হয়, যেখানে ইউএসএ সব দেশকে লোন দেয় এই শর্তে যে লোন দেওয়া হবে ডলারে এবং লোন ফেরতও দিতে হবে ডলারে। শুধুমাত্র ইউরোপকে রিকনস্ট্রাক্ট করার জন্য ইউএস 33.3 বিলিয়ন ইউএস ডলার লোন দেয়, যার বর্তমান মূল্য দ্বারা 173 বিলিয়ন ইউএস ডলার। এবং বলা হয় যে তোমাদের দেশ পুনর্গঠনের জন্য তোমরা যে যে পণ্য কিনবে সেগুলো ইউএস থেকেই কেনো, যাকে মার্শাল প্ল্যান বলা হয় এবং যা সফলও হয়। এভাবে ইউরোপের ডলার মোটামুটি আধিপত্য বিস্তার করতে শুরু করে দিয়েছিল। কিন্তু ইউএস গোটা বিশ্বের ইকোনমিক সিস্টেমে ডলারের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চাইছিল। আর এই পদক্ষেপ স্বরূপ ইউএসএ সৌদি আরবের কাছে যায় এবং বলে যে আমরা আপনাদেরকে তেল খুঁজে বের করতে এবং সেগুলো উত্তোলন করতে সাহায্য করবো, উপরন্তু আপনাদের নিরাপত্তার ব্যবস্থাটাও দেখব। তার বদলে আপনাদের তেলের যে দাম নিতে হবে সেটা শুধুমাত্র ইউএস ডলারেই দিতে হবে। সৌদি আরব খুব আনন্দের সাথেই রাজি হয়েছে। অবশ্য সৌদি আরবের এতে লাভই হতো, কারণ সৌদি আরব জানতো যে ইউএসের কাছে বিশ্বের সব থেকে বেশি সোনা রয়েছে। 1947 সালের রিপোর্ট অনুযায়ী সারা দুনিয়ার 70% সোনা মানে 22,000 টন সোনা ছিল ইউএসের কাছে, যাতে এই নিশ্চয়তাটা ছিল যে যখন তখন সে ডলারের বদলে সোনা পেয়ে যাবে। কিন্তু অন্যান্য কারেন্সিতে নিলেও তাতে কোনো নিশ্চয়তা ছিল না যে তার যে সোনা পাবে কি পাবে না। এই জন্যই হয়তোবা সৌদি আরব খুব আনন্দের সাথে এবং এক কথায় রাজি হয়ে গেছে। উল্লেখ্য যে তৎকালীন সময় সৌদি আরবের সাথে ইউএসের খুব ভালো সম্পর্ক ছিল, কারণ 1938 সালে সৌদি আরবের সব থেকে বড় অয়েল ফিল্ড যেটা বের করা হয় আমেরিকান কোম্পানির দ্বারা। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সৌদি আরবের নিরাপত্তারও দরকার ছিল। এজন্য যদি তারা ইউএসের সাথে সখ্যতা বজায় রাখে তাহলে ইউএস তাদের নিরাপত্তার বিষয়টাও দেখবে। এটা তো আমরা সবাই জানি যে আধুনিক অর্থনীতির সব থেকে শক্তিশালী পণ্য হচ্ছে জ্বালানি অথবা পেট্রোলিয়াম অয়েল, যা ছাড়া একটি দেশ অচল হয়ে পড়ে। এজন্য প্রত্যেকটা দেশকে রিজার্ভের ডলার রাখতে হবে যদি তারা তেল চায়। এভাবে ডলার বিশ্বের ইকোনমিক সিস্টেমে গ্লোবাল কারেন্সি হয়ে উঠেছিল। এছাড়াও আরও একটা বড় কারণ হচ্ছে সুইফট নেটওয়ার্ক। সুইফট নেটওয়ার্ক আসলে কি? এটি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল মানি ট্রানজ্যাকশন অ্যাপ। ছবিটায় আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই মনে করতে পারে। প্রত্যেকটা দেশের ব্যাংক এই সুইফট নেটওয়ার্ক দ্বারা একে অপরের সাথে ইন্টারকানেক্টেড ছিল, আর এই সুইফট নেটওয়ার্কের পরোক্ষ একচ্ছত্র অধিপত্য ছিল ইউএসের কাছে। তারা যখন যাকে খুশি বের করে দিতে পারে। থেকে বের করে দেওয়া মানে সেই দেশের অর্থনীতির উপর নিউক্লিয়ার বোম ফেলানোর মতন। এই নেটওয়ার্কের বাইরে চলে গেলে সেই দেশের সকল ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যায়। প্রত্যেকটা এক্সপোর্ট ইম্পোর্ট ফরেন ইনভেস্টমেন্ট এমনকি ইউটিউব থেকেও যে টাকা আসে সেই টাকাও আসা বন্ধ হয়ে যাবে। রাতারাতি তাদের অর্থনীতির তলানিতে গিয়ে ঠেকবে। আর বর্তমান যুগে ডলারকে বয়কট করা বা ডলারের বিরুদ্ধে যাওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। এই জন্য ডলার এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে।